জয় হিন্দ প্রত্যেককে, সকলকে স্বাগত জানাই স্টাডি উইথ ইউবিএ এই ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই চ্যানেলটাতে একটা ম্যাথমেটিক্সের সিরিজ চলছে, যেটা এসএসসি জিডির সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স চ্যাপ্টার ওয়াইজ আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা প্রত্যেকেই জানো আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের চ্যাপ্টারটা পুরোপুরিভাবে শেষ করে ফেলেছি এবং আজ তোমাদের জন্য রয়েছে পার্সেন্টেজের তৃতীয় ক্লাস। যারা এর আগের দুটো ক্লাস এখনো দেখোনি তারা খুব দ্রুত ওই দুটো ক্লাস সেরে ফেলো। না সারলে তোমরা প্রথম ক্লাস থেকে যদি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন থেকে পার্সেন্ট যেগুলো কনভার্ট করতে না শেখো, তবে তোমাদের দ্বিতীয় যে ক্লাসগুলো দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে খুব সমস্যা হবে। তাই ওই দুটো ক্লাসের ভিডিওটা আগে দেখে নাও, তারপর এই তৃতীয় ভিডিওটা দেখবে। চলো শুরু করছি আমরা আজকের পার্সেন্টেজের তৃতীয় ক্লাস। প্রথম কোশ্চেন আমাদের বলেছে যে 40 লিটার দুধ এবং জলের দ্রবণ। তাহলে 40 লিটারের একটা দ্রবণ রয়েছে, যেখানে রয়েছে কি দুধ এবং জল। যেখানে জল রয়েছে কত 10%। মানে তোমরা প্রত্যেকেই জানো কি 1/10, তাই তো? তাহলে 40-এর 1/10 মানে কত? 40-কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 লিটার। তাহলে জল রয়েছে কত? 4 লিটার। আর এই দ্রবণে কত পরিমাণ জল ঢাললে নতুন দ্রবণে জলের পরিমাণ 20% হবে? তাহলে যদি জল 4 লিটার থাকে আর দ্রবণটা যদি 40 লিটারের হয়, তাহলে মিল্ক কত রয়েছে? 4 লিটার যদি জল থাকে তাহলে দুধ কত? 36 লিটার নিশ্চয়ই। এবার এই দ্রবণে আমি কিছু পরিমাণ জল ঢালবো, যাতে করে আমরা ফাইনাল যে দ্রবণটা পাবো সেখানে জলের পরিমাণ হবে 20%। আর জলের পরিমাণ 20% হলে, জলের পরিমাণ যদি 20% হয়, তাহলে মিল্ক নিশ্চয়ই 80% থাকবে। তো রেশিও এখান থেকে কত পাবো? 20-1 20 আর 20-4 80, এই রেশিওতে থাকবে, তাই তো? এবার আমি মেশাচ্ছি জল, আমি কি মিল্ক মেশাচ্ছি? মিল্ক আমি মেশাইনি, তাহলে মিল্ক আমার যেটা ছিল সেটাই থাকবে নিশ্চয়ই। তাহলে মিল্ক আমার নিশ্চয়ই থাকবে কত? 36। এবার 4 রেশিওর ভ্যালু যদি 36 হয়, তাহলে আমি কত গুণ করছি? 9 গুণ করছি। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে? একইভাবে 9 গুণ করতে হবে। যদি 4 রেশিও 36 লিটার হয়, তাহলে 1 রেশিও নিশ্চয়ই 9 গুণ করলে 9 লিটার হবে। এবার 4-এর সাথে আমরা কত যোগ করলে 9 হয় বলো? আগে ছিল 4, এখন হচ্ছে 9। 4-এর সাথে কত যোগ করলে 9? 5 যোগ করলে 9। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত? নিশ্চয়ই 5 লিটার জল আমাদেরকে মেশাতে হবে। আমি আবার একবার কোশ্চেনটা রিপিট করছি, দেখো। 40 লিটার দুধ এবং জলের দ্রবণে 10% জল রয়েছে। এই দ্রবণে কত পরিমাণ জল ঢাললে নতুন দ্রবণে জলের পরিমাণ হবে 20%? তো আমরা আগেই বের করে নিলাম কি, যে 40% 1/10 কত হচ্ছে? 4 লিটার। তাহলে যদি জল থাকে 4 লিটার, মিল্ক থাকবে কত? 36 লিটার। এবার এই দ্রবণটাতে আমরা মেশাচ্ছি জল, আমরা মিল্ক মেশাইনি কিন্তু। তাহলে মিল্ক যেটা ছিল সেটাই থাকবে নিশ্চয়ই। তাহলে মিল্ক থাকলো কত? 36 লিটার। এবার বলেছে যে ফাইনাল দ্রবণটাতে জলের পরিমাণ হবে 20%। তো জল যদি 20% হয়, তাহলে মিল্ক নিশ্চয়ই কত থাকবে? 80%। তো আমরা এখান থেকে রেশিও পেয়ে গেলাম যে 1:4 এই রেশিওতে থাকবে। ফাইনাল যে দ্রবণটা পাবো সেখানে 4 রেশিও মিল্ক থাকবে এবং 1 রেশিওতে জল থাকবে। এবার ফাইনাল দ্রবণে আমার মিল্ক আছে কত? 36 লিটার। তাহলে 4-এর ভ্যালু যদি 36 হয়, 1-এর ভ্যালু কত হবে? 9। তো এই 9 লিটার আমরা এখানে পেয়ে গেলাম। এবার 9 লিটার কোথা থেকে আসবে? আগে তো ছিল 4 লিটার, নিশ্চয়ই আমি 5 লিটার জল মিশিয়েছি, সেই জন্য 9 হয়েছে। তাহলে অ্যান্সার হলো আমার কত? 5 লিটার, অপশান সি। 5 লিটার, অপশান সি। চলো দ্বিতীয় কোশ্চেন। 20% অ্যালকোহল যুক্ত 15 লিটার অ্যালকোহল জলের দ্রবণ। তাহলে এখানে রয়েছে কি? অ্যালকোহল এবং জল। 20% অ্যালকোহল যুক্ত 15 লিটার অ্যালকোহল। তাহলে অ্যালকোহল এখানে আছে কত? 20%। তো 15 লিটারের 20% মানে আমরা সবাই জানি 1/5। 1/5 মানে কত? 5-3 15। তাহলে 3 লিটার অ্যালকোহল রয়েছে। তো অ্যালকোহল রয়েছে 3 লিটার। তাহলে জল কত থাকবে? যদি 15 লিটার হয় টোটালটা, 3 লিটার যদি অ্যালকোহল হয়, তবে জল থাকবে কত? 15 - 3 12 লিটার। এবার এই দ্রবণটিতে 3 লিটার জল যোগ করা হলো। এই দ্রবণটিতে আমরা আবার 3 লিটার জল যোগ করলাম, আমরা অ্যালকোহল কিন্তু যোগ করিনি। তাহলে ফাইনালি যে দ্রবণটা আমরা পাবো সেখানে অ্যালকোহল কত থাকবে? যেহেতু যোগ করিনি 3 লিটারই থাকবে। এবং ওয়াটার কত থাকবে? 12 বার 3
15 লিটার। এইবার চেয়েছে কি এখন অ্যালকোহলের পরিমাণ কত, তাহলে এখন অ্যালকোহল কত দাঁড়ালো 3 লিটার পরিমাণ, মানে শতাংশতে চেয়েছে আমাদের। এবার 3 লিটার টোটাল দ্রবণটা কত, 3 আর 15 18, তাহলে 3/18 অ্যালকোহল। কাটাকাটি করলে কত পাবো, 3 1 3 আর 3 6 18। এবার 1/6 এর ফ্র্যাকশন ভ্যালু 1/6 হলে তার পার্সেন্ট ভ্যালু আমরা সবাই জানি কি হয়, 16.2-3%, 16 2/3% হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এই ফ্র্যাকশন থেকে পার্সেন্ট কনভার্ট করা আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে। দেখো, তো অ্যান্সার হলো আমাদের অপশন বি 16 2/3। তারপর পেট্রোলের দাম 25% বৃদ্ধি করা হলো। একজন গাড়ির মালিক পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোলের জন্য খরচ অপরিবর্তিত থাকবে? তো সেই আমাদের প্রাইস, কনজাম্পশন এবং এক্সপেন্ডিচারের কোশ্চেন। আমরা জানি প্রাইসের সাথে যদি কনজাম্পশন গুণ করি তাহলে আমরা পেয়ে যাই কি, এক্সপেন্ডিচার। তো প্রাইস কি হয়েছে, 25% বৃদ্ধি করা হয়েছে। 25%-এর মানে কি, 25% মানে হচ্ছে 1/4। তাহলে কোনো জিনিসের দাম যদি আগে 4 থাকে, সেখান থেকে 1 বেড়ে গেলে সেটা কত হয়ে যায়, 5, তাই তো? তাহলে প্রাইস আমার কি হয়েছে, আগে 4 ছিল এখন 5 হয়েছে। আর কনজাম্পশন কি হবে সেটা চেয়েছে। আর কি বলেছে যে খরচ অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত মানে কি, আগে যা খরচ করতাম এখনো তাই খরচ করছি। তাহলে 4 আর 5 দুটো দিয়ে ভাগ যায় এরকম একটা সংখ্যা আমরা নিয়ে নিলাম, কত, 4 5 20। আমি ধরে নিলাম আগেও আমি খরচা করতাম 20, এখন আমি খরচা করছি 20। তাহলে কনজাম্পশন কত হচ্ছে, 20 থেকে 4 ভাগ গেলে 5, আর 20 থেকে 5 ভাগ গেলে 4। যদি আগে আমি 20 টাকা খরচ করি আর 4 টাকা করে দাম থাকতো পেট্রোলের, তাহলে আমি নিশ্চয়ই 5 লিটার পেট্রোল কিনতাম। আর এখনও আমি 20 টাকাই খরচা করছি আর দাম হয়ে গেছে 5 টাকা লিটার, তাহলে আমি কিনছি কত, 4 টাকা লিটার। তাহলে আমি কত কমাচ্ছি বলো, 5 থেকে 4, 5 থেকে 4 মানে কত, 1 কমছে। কত থেকে কমছে, 5 থেকে কমছে। তাহলে 1/5 এর ফ্র্যাকশন ভ্যালু আমরা সবাই জানি কত, 20% অ্যান্সার। ওকে, এই ধরনের কোশ্চেন আমরা এর আগের ক্লাসগুলোতেও করেছি এবং এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এসএসসি, জিডি, আরবি, অগ্নিবীর, শুধু জিডি না, এটা সিজিএল, সিএইচএসএলও অনেকবার এসেছে। নেক্সট কোশ্চেন, চলো আমরা একটা কনসেপ্ট শিখবো যেটা হচ্ছে সাকসেসিভ। সাকসেসিভের কনসেপ্টটা খুব জরুরি কনসেপ্ট। দেখো, যদি আমাদেরকে বলে দেয় কোনো জিনিস প্রথমে X% বাড়ানো হয়েছে, তারপর Y% বাড়ানো হয়েছে, তাহলে তার সাকসেসিভ যেটা হয় সেটা কি হয়, X% আমি বাড়িয়েছি তাহলে +X, Y% আমি বাড়িয়েছি তাহলে +Y, প্লাস X ইন্টু Y/100। যদি বলে দেয় আমি X বাড়িয়েছি আর Y কমিয়েছি, তাহলে কি হয়, বাড়িয়েছি মানে +X, কমিয়েছি মানে -Y, তারপর কি হবে, +X ইন্টু -Y, +X -Y, প্লাসে মাইনাসে -XY/100। যদি বলে আমি X কমিয়েছি, Y কমিয়েছি, তাহলে কি হয়, কমিয়েছি মানে -X, কমিয়েছি মানে -Y, -X -Y, মাইনাসে মাইনাসে +XY/100। এবার যখন আমাদের একই পার্সেন্টেজ বলে দেয়, যেমন আমি X% বাড়িয়েছি দুবার, তাহলে কি হয়, X% বাড়িয়েছি +X, X% বাড়িয়েছি +X, প্লাস প্লাসে প্লাসে প্লাস, আর X গুণ করলে X²/100। যদি বলে আমি X কমিয়েছি, আবার একবার X কমিয়েছি, তাহলে দুবার X কমিয়েছি, তো কি হচ্ছে, -X, আর মাইনাসে মাইনাসে প্লাস X²/100। তোমাদের একটু কঠিন মনে হতে পারে, আমি যখন এগুলোকে কোশ্চেনে অ্যাপ্লাই করব তখন তোমরা বুঝতে পারবে। দেখো, চলো কোশ্চেন করছি। জলকর 20% বৃদ্ধি করা হলো। 20% বৃদ্ধি মানে কি, প্লাস, তারপর কি হয়েছে, এর ব্যবহার 20% হ্রাস পেল। ব্যবহার কি হয়েছে, হ্রাস পেয়েছে, তাহলে -20। এবার প্লাসে মাইনাসে কত হচ্ছে, -20 আর 20 গুণ করবো উপরে /100, 0 0 0 0 কেটে গেল, +20 -20 কেটে গেল, পড়ে থাকলো কত, -2 2 4। মাইনাস মানে হ্রাস পেয়েছে, আর কত হ্রাস পেয়েছে, 4 হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস পেয়েছে কত, 4%। অপশান সি আমাদের অ্যান্সার হবে।
এবার এটা এইভাবে না করে আমরা অন্যভাবে করতে পারতাম কি, যে 20% বৃদ্ধির মানে কি, 20% বৃদ্ধি, 20% মানে আমরা জানি 1/5। তাহলে কোনো জিনিসের দাম যদি আগে 5 থাকতো, এখন 1 বেড়ে গিয়ে কত হবে, সেটা 6, তাই তো। তাহলে 5 ছিল আর হয়ে গেছে কত, 6। তারপর বলেছে 20% হ্রাস পেয়েছে। 20% হ্রাসের মানে কি, 20% মানে আমরা জানি 1/5। তো কোনো জিনিসের দাম যদি 5 থাকে, সেটা 1 কমে গিয়ে কত হয়ে যায়, 4। তাহলে আগে যদি কোনো জিনিসের দাম থাকে 5, এখন সেটা 1 কমে গিয়ে 4 হয়ে যায়। তাহলে চেঞ্জটা আসছে কত, 5 5 25 আর 4 6 24। তাহলে আগে যদি 25 থাকে, এখন সেটা 24 রেশিওতে হয়েছে। কত রেশিও কম, 1 রেশিও কম। কতর থেকে কম, 25-এর থেকে কম। 1/25 এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত, 4%। 4% বেড়েছে না কমেছে, 25 থেকে 24 হয়েছে মানে কমেছে। তাহলে 4% কি হবে, হ্রাস, রিডিউস। এইভাবেও আমরা অ্যান্সারটা করতে পারি। তো অ্যান্সার হচ্ছে 4% হ্রাস। চলো তারপরে কোশ্চেন দেখি। 5, কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার হবে, এখানে কয়লার ব্যবহার 20% কমালো, তাহলে পরিবারটির কয়লার খরচ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। একই কোশ্চেন, তোমরা চেষ্টা করে দেখবে, অ্যান্সারও একই আসবে, 4% হ্রাস। সেম কোশ্চেন, শুধু ভাষাটা চেঞ্জ করা আছে। তো আমরা ওই মেথড থেকে দেখছি, সাকসেসিভ মেথড থেকে কীরকম, যে প্রথমে 20% বাড়ানো হয়েছে, তারপরে 20% হ্রাস করা হয়েছে। তারপর আমি এখানে লিখতে পারি কি, যে +20 ইন্টু -20/100, 0 0 কেটে গেল, +20 -20 কেটে গেল, এখানে কত আসছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, -2 × 2 4, -4 মানে 4% হ্রাস। আর ওভাবে দেখতে গেলে 20% বৃদ্ধি মানে কত, 5 থেকে 6, 20% হ্রাস মানে কত, 5 থেকে 4, আসছে 5 5 25 আর 4 6 24, কমছে কত, 1, কত থেকে, 25 থেকে। তাহলে 1/25 মানে হচ্ছে 4% রিডাকশন হচ্ছে আমাদের, 4% হ্রাস। নেক্সট, 4% হ্রাস। 6, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো কত, 10%, এবং প্রস্থ বৃদ্ধি করা হলো কত, প্রস্থ হ্রাস করা হলো 10%। তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আমরা দেখেই অ্যান্সার করতে পারি, 1% হ্রাস পাবে। কীরকম করলাম, প্রথমে 10 বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এরিয়া, এরিয়া সমান লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে যদি ধরে নেই আমি আগে আয়তক্ষেত্র 10% বৃদ্ধি মানে কি, আগে 10 থাকলে এখন 11, এটা কি দৈর্ঘ্য। আর প্রস্থ বৃদ্ধি কি হয়েছে, 10% হ্রাস। 10% হ্রাস মানে কি, 10 থেকে 1 কম 9। 10% মানে আমরা জানি 1/10। তাহলে 10% বৃদ্ধি মানে কত, 10-এ 1 যোগ 11, আর 10% হ্রাস মানে কত, 10-এ 1 বিয়োগ 9। তাহলে 10 থেকে 11 হয়েছে আর 10 থেকে 9 হয়েছে। তো এরিয়াতে চেঞ্জ কত হচ্ছে, এরিয়া কি হচ্ছে আমার, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে 10 10-এ 100 আর 11 9 99, কত কমছে, 1 কমছে। কত থেকে, 100 থেকে, ইন্টু 100 করে দাও, 100 100 কেটে যাবে, পড়ে থাকবে কত, 1% হ্রাস। এখান থেকে করলে কি হবে, +10 -10, প্লাসে মাইনাসে -10 ইন্টু 10/100, 0 0 সব কেটে যাবে, +10 -10 কেটে যাবে, সমান -1% রিডাকশন। 6, অ্যান্সার হলো আমার -1% মানে 1% হ্রাস। যদি একটি বর্গক্ষেত্রের বাহু 25% বৃদ্ধি করা হয়, তাহলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত। 25%, তাহলে x²/100 শেষে থাকবে, x প্লাস x/100। এটা আমরা করেছিলাম, দেখো কোনখানটায়, দেখো যখন আমরা x বাড়াই তখন চেঞ্জ কি হয়, +x + x²/100। এইভাবেই আমরা এটা করছি। এটাতে করলে কি হবে, +25 25/100। তাহলে +25 কত হচ্ছে, +50, +25² কত হয়, 625/100। তো 50 + 6.25, তো 56.25 আমাদের অ্যান্সার হয়ে যাবে, বৃদ্ধি। এটা আমরা অন্যভাবে করলে কিরকম করবো, 25% মানে কি,
25% মানে হলো 1/4। তাহলে কোনো জিনিসের ভ্যালু যদি আগে 4 রেশিও হয়, সেখান থেকে আমরা 1 বাড়িয়ে দিলে সেটা কত হয়ে যায়? 5। তাহলে 4 থেকে 5 হচ্ছে, কিন্তু কতবার হচ্ছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাই তো? যদি বর্গক্ষেত্রের একটি বাহু এক্স ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া হয় কি? এক্স স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কি? বাহু ইন্টু বাহু। তাহলে 4 থেকে 5 দুবার হলো, 4 4 16 আর 5 5 25। কত বাড়ছে? 9। ওকে, দেখো তাহলে কত হচ্ছে? 16 থেকে 25। 16 থেকে 25 মানে 9 বাড়ছে। কত থেকে বাড়ছে? 16 থেকে বাড়ছে, ইন্টু 100। ওকে, 4 4 16, 4 25 125 9 225/4। তো 4 5 20, 4 6 24.25%। এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি। আমরা দুভাবেই এই অ্যান্সারগুলো করতে পারি। তারপরে কোশ্চেন দেখো, একজন লোকের বেতন 50% হ্রাস করে আবার 50% বৃদ্ধি করা হলো, তাহলে তার ক্ষতি কত হচ্ছে? তাহলে ক্ষতি কত হচ্ছে কি করে বের করবো? x²/100। x²/100 মানে কি? 50 × 50/100। 0 0 0 0 কেটে গেল, তো 25% ক্ষতি আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা সাকসেসিভ লাগিয়ে দেখি। আগে 50% হ্রাস করা হলো, আর একবার 50% বৃদ্ধি করা হলো। তাহলে 50% হ্রাস মানে -50, বৃদ্ধি মানে +50। তারপর কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 50 × 50/100। 0 0 0 0 কেটে দাও, +50 -50 কেটে দাও, তাহলে -5 5 25। তো 25% হ্রাস এখান থেকে পেলাম। আর সেইভাবে করতে গেলে আমরা কিভাবে করবো? 50% মানে আমরা জানি কত? 1/2। তাহলে কোনো জিনিসের ভ্যালু যদি আগে 2 থাকে, সেটা এখন কত হয়ে যাবে? 1 কমে গেলে 1। তারপর কোনো জিনিসের ভ্যালু যদি 2 থাকে, সেটা 1 বেড়ে গেলে কত হয়ে যাবে? 3, তাই তো? এবার 2 2 4 আর 3 1 3। তাহলে 4 থেকে 3 মানে কমছে কত? 1। কত থেকে কমছে? 4 থেকে। তাহলে 1/4 মানে কত? 25% অ্যান্সার। অনেকভাবেই অ্যান্সার করা যায়। অ্যান্সার আমাদের করতে হবে খুব তাড়াতাড়ি। কিভাবে হয়? এইভাবে হয়। যদি আমাদেরকে পার্সেন্টেজে একই জিনিস বাড়ে আর একই জিনিস কমে এভাবে বলে দেয়, তাহলে অ্যান্সার সবসময় হয়ে যায় -x²/100। একটি বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি করা হলো, শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখো 1% বৃদ্ধি মানে কি? +1। আর 1% বৃদ্ধি মানে +1 দুবার। কেন দুবার হচ্ছে? কারণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। তো r × r, দুবার r আসছে, তাই দুবার বৃদ্ধি করলাম। +1 +1 প্লাস 1 × 1/100 সমান +1 কত হচ্ছে? +2 প্লাস 1 1 1/100। তো এখান থেকে +2 আর এখান থেকে 1/100 মানে কি? 0.01। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 2.01 প্লাসে, মানে +2.01 আমাদের অ্যান্সার চলে আসবে। অপশন ডি। ওকে, নেক্সট 10। যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? তাহলে দেখো 30% বৃদ্ধি হচ্ছে। বর্গক্ষেত্রের বাহু মানে কি? x × x, তাহলে দুবার x আসছে, তো 30% দুবার মানে কি? সাকসেসিভ। 30 + 30 প্লাস 30 × 30/100। কেন প্লাস নিলাম সব? কারণ বৃদ্ধি পাচ্ছে। 0 0 0 0 30 30 60 আর 3 3 9 69%। প্র্যাকটিস করতে করতে তোমরা অ্যান্সার দেখেই, কোশ্চেন দেখেই অ্যান্সারগুলো মারতে থাকবে। দেখবে কিছুদিন এগুলো প্র্যাকটিস করো, তারপর তোমরাও কোশ্চেন দেখে অ্যান্সার টিক করবে। দেখো, একটি সংখ্যা 10% বৃদ্ধি করে আবার 10% হ্রাস করা হলো, সংখ্যাটির কি পরিবর্তন ঘটবে? কোশ্চেন দেখেই আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত? 1% হ্রাস। কারণ আমরা কি জানি? যদি একই জিনিস একবার বৃদ্ধি করি একবার হ্রাস করি, তাহলে কি হয়ে যায়? -x²/100। মাইনাস মানে হ্রাস, আর 10² কত? 100/100। 100 100 কত আসবে? 1। -1 মানে কি? 1% হ্রাস পাবে। দেখেই আমরা অ্যান্সার করে দিলাম। তারপর বৃদ্ধি নয়, এটা হ্রাস পাবে। নেক্সট 12। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি করা হলো, একই ক্ষেত্রফল বজায় রাখতে প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, লক্ষ্য করবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, লেন্থ কি করছি আমি? 60% বৃদ্ধি করছি। দেখো 60% মানে কি? 60% মানে 20%-এর 3 গুণ, তাই তো? 20% মানে কি? 1/5। তার 3 গুণ করলে কত হয়? 3/5। তাহলে 60% আমরা পেয়ে গেলাম কত? 3/5।
3/5 বৃদ্ধি করা মানে কি, যদি আগে 5 থাকে তাহলে এখন কত, 3 বৃদ্ধি করে 8, তাই তো। এবার ব্রেথে কি পরিবর্তন করব আমি যাতে করে আমাদের ক্ষেত্রফল একই থাকে। আমরা কি জানি, লেন্থ ইন্টু ব্রেথ সমান এরিয়া। তাহলে 5 আর 8 দিয়ে ভাগ যায় এরকম একটা সংখ্যা কি 40। তো 40 মনে করলাম আমি আগেও 40 ছিল, এখনো 40 আছে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 40 হয়, 8। 8-এর সাথে কত গুণ করলে 40 হয়, 5, তাই তো। তাহলে কমাচ্ছি কত, আগে 8 ছিল এখন 5 হচ্ছে, আগে 8 ছিল এখন 5 হচ্ছে, তাহলে কমাচ্ছি কত, 3। কত থেকে কমাচ্ছি, 8 থেকে কমাচ্ছি 3/8। বলো ফ্র্যাকশন ভ্যালু কার মনে আছে 3/8? 1/8 এর ভ্যালু আমরা জানি কত, 12.5%, 12.5%। তাহলে 3/8 কত হবে, 3 গুণ করলে 37.5, 37.5% আমাদের অ্যান্সার হয়ে যাবে। 37.5%, 37 1/2% আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিরকম করলাম আমি, লেন্থ বলেছে 60% বৃদ্ধি, 60% বৃদ্ধির মানে হচ্ছে 5 থেকে 8। আর এরিয়া কি, যেমন ছিল তেমন আছে, তাহলে 5 আর 8 দিয়ে ভাগ যায় এরকম একটা সংখ্যা নিয়ে নিলাম যেটা হলো 40। তো এখানেও 40, এখানেও 40। দেখো 5 থেকে কত গুণ করলে 40 হয়, 8। 8 থেকে কত গুণ করলে 40 হয়, 5। 8 থেকে 5 কমাচ্ছি কত, 3। তাহলে 3/8 কমাচ্ছি আমি, 3/8 এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত, 37 পূর্ণ 1/2%। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 30% এবং 20% বৃদ্ধি করা হয়, এভাবে ক্ষেত্রফল। দেখো তো বর্গক্ষেত্র মানে কি, আর ইন্টু আর, আবার, তাই তো। কিন্তু এখানে বর্গক্ষেত্র চেঞ্জ করছি, তাহলে ধরো একটা এক্স আর একটা ওয়াই, তাই তো। তাহলে দেখো +30 করেছি আর +20 করেছি, দুটোই বৃদ্ধি, মানে প্লাস 30 × 20/100। তো 0 0 কেটে দাও। 30 আর 20 যোগ করলে কত, 50, আর 3 2 6, 50 আর 6 কত, 56% আমাদের অ্যান্সার হয়ে যাবে এখান থেকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 56% আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো 14, একটি দ্রব্যের মূল্য বার্ষিক 10% হ্রাস পায় যদি দ্রব্যটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হয়, তাহলে 2 বছর পর এর দাম কত হবে। দেখো আমরা সাকসেসিভ শেষ করলাম এখানেই। তোমাদের সাকসেসিভ বুঝতে যদি কোনো সমস্যা হয়, তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন করে, ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমরা তোমাদের ডাউটগুলো জিজ্ঞাসা করো। সাকসেসিভ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা বুঝতে হবে, না হলে পরীক্ষাতে স্কোর করা খুব চাপের ব্যাপার হয়ে যাবে। তো দেখো তারপর আমরা একটা নতুন টাইপ করছি। এটাতে কি বলেছে যে যদি এগুলো সাকসেসিভ থেকে হয়, তবে আমি বলবো সাকসেসিভ থেকে না করে অন্যভাবে করতে। কিভাবে করবে দেখাচ্ছি, দেখো। তো যদি মূল্য 1 লক্ষ টাকা থাকে আগে, তারপর কি হচ্ছে, এটা 10% হ্রাস হচ্ছে। 10%-এর ভ্যালু আমরা জানি কত, 1/10। তাহলে যদি আগে 10 টাকা থাকে, তাহলে সেটা কমে কত টাকা হয়ে যায়, 1 কমে 9। তো 10% কমা মানে কি, 9/10 হওয়া, তাই তো। তাহলে 1 লক্ষ টাকা কি হচ্ছে, 9/10। এটা প্রথম বছর, এখানে বলেছে 2 বছর, তাহলে দ্বিতীয় বছর আবার কি হবে, ওটা 9/10। এবার কেটে দাও, 0 থেকে 0, 0 থেকে 0, 9 9 কত, 81, 81। আর এখানে কটা 0 আছে, 1 2 3, 1 2 3। তো 81,000 আমাদের অ্যান্সার হয়ে যাবে, 81,000, অপশান ডি। আমি আবার একবার বলছি, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এটা এসএসসির পরীক্ষায় অনেকবার এসেছে, এসএসসি জিডি এমটিএস এগুলোতে বারবার আসে এইসব কোশ্চেন। সিজিএলেও আসে, তবে সেখানে এগুলো এই 2 বছরের জায়গায় 3 বছর, 4 বছর, 5 বছর এইভাবে দিয়ে দেয়। অনেক সময় কি করে, এই 10% হ্রাসের জায়গায় 2-3টে পার্সেন্ট ভ্যালু দিয়ে দেয়, এইভাবে সিজিএলও কোশ্চেনগুলো দেয়। তো চলো, বলেছে কি যে একটি দ্রব্যের মূল্য বার্ষিক 10% হ্রাস পায় যদি দ্রব্যটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হয়, তাহলে 2 বছর পরের দাম কত হবে। তো এখন 1 লক্ষ টাকা বলেছে, পরের বছর কত হবে, তারপরের বছর কত হবে, এইভাবে চেয়েছে। এই 1 লক্ষ টাকা যদি 10% হ্রাস পায়, পরের বছরের দাম কত হয়ে যাবে, 1 লক্ষ 9/10। তারপরের বছর কত হয়ে যাবে, এখানে যেটা থাকবে সেটার আবার 9/10। কেন 9/10? কারণ 10%-এর ভ্যালু আমরা জানি কত, 1/10। তো আগে যদি 10 থাকে, সেখান থেকে যদি 1 কমে যায়, তাহলে সেটা পড়ে থাকবে কত, 9/10, তাই। ওকে,
তো এই জন্য আমরা করলাম কি 1,00,000 টাকা, তার 9/10 প্রথম বছর হচ্ছে, তারপরের বছর আবার তার 9/10 হচ্ছে। তো 10 দুটো জিরো কেটে দিলাম এখান থেকে, 9 9 81 আর 3টে জিরো, 81,000 আমাদের অ্যান্সার চলে এলো অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন বলেছে যে একটি শহরের বর্তমান জনসংখ্যা 1,20,000 জন, যদি প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পায় তাহলে 3 বছর পর, লক্ষ্য করবে কত বছর পর বলেছে এখানে, 3 বছর পর জনসংখ্যা হবে কত। একই রকম অঙ্ক তোমরা একবার চেষ্টা করতে পারো, না পারলে আমি দেখিয়ে দিচ্ছি। এত বড় বড় অপশান দেখে ঘাবড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আমরা এই কোশ্চেনগুলোকে অপশান থেকেও করতে পারি কিরকম দেখো। তো বলেছে কি 1,20,000 ছিল, তারপর 10% বৃদ্ধি পাচ্ছে। 10% বৃদ্ধি পাওয়ার মানে কি, 10% মানে 1/10। তাহলে কোনো জিনিস যদি 10 থাকে সেটা এক বেড়ে কি হয়ে যায় 11, তাহলে 11/10 হচ্ছে প্রত্যেক বছর। তো প্রথম বছর কি হলো 1,20,000 11/10, পরের বছর আবার 11/10, তারপরের বছর আবার 11/10। কেন করলাম, কারণ 3 বছর বলেছে, তাই 3 বছর। প্রথম বছরে 11/10 হচ্ছে, তার 11/10 হচ্ছে দ্বিতীয় বছর, তার 11/10 হচ্ছে তৃতীয় বছর। তো এখান থেকে 0 0 0 তিনটে কেটে দাও, 0 0 0 কেটে দিলাম। 11 × 11 × 11, 11 এর কিউব কত হয় জানো তোমরা, 1331। 11 এর কিউব হয় 1331, এগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। 11 এর স্কোয়ার হয় কত 121, আর 11 এর কিউব হয় কত 1331। দেখো এখান থেকে আমরা এটা সলভ না করে কিভাবে অ্যান্সার করতে পারি। দেখো শেষে জিরো আছে মানে শেষে একটা জিরো তো অবশ্যই আসবে। তো এখান থেকে দেখতে পেলাম এটাতে শেষে দুটো জিরো আছে, তার মানে এটা হওয়ার চান্স নেই, তাই তো। এবার এখানে 1 আছে আর এখানে কত আছে 2, 1 2 কত হওয়া উচিত, দ্বিতীয় প্লেসে 2 হওয়া উচিত, জিরোর আগে নিশ্চয়ই 2 থাকা উচিত। এখানে জিরোর আগে 2 আছে, নেই, তাহলে এই অপশানটা হবে না। এখানে জিরোর আগে 2 আছে, নেই, এই অপশানটাও হলো না। এখানে জিরো আছে, 0 আছে, 2 নেই, অপশান হলো না। এখানে আছে জিরোর আগে 2, তাহলে এই অপশানটাই কারেক্ট হবে। এবার তোমাদের মধ্যে অনেকজন থাকবে, অনেক জ্ঞানী পণ্ডিত লোক, যে বলবে যে এখানে দুটো অপশানে যদি 2 থাকতো স্যার তখন কি হতো, তখন কি হতো আমরা দেখে নিচ্ছি। কি আর হবে, তখন গুণ করে নেব। দেখো 12 দিয়ে যদি আমি 1331 গুণ করি তাহলে 12 একে 12, 2 3 চলে গেল, 12 একে 12, 2 1 চলে গেল, 12 3 36, 1 37, 7 3 চলে গেল, 12 3 36, 3 39, 3 চলে গেল, 12 একে 12, 3 15, তো হয়ে যাবে কত 1,59,720। ওকে, তো এইভাবে আমরা অ্যান্সার করতে পারি। চলো নেক্সট কোশ্চেন করি আমরা 16। তো এটার অ্যান্সার হলো 1,59,720, অপশান ডি। চলো 16, একটি যন্ত্রের দাম প্রতি বছর 10% হারে হ্রাস পায়। 10% হ্রাস পাওয়ার মানে কি, 10% মানে 1/10। তাহলে যদি আগে 10 থাকে তাহলে 1 কমে হয়ে যায় কত 9/10। তাহলে এটি 3 বছর আগে, এটি 3 বছর আগে কেনা হয়েছিল, এটির বর্তমান মূল্য বলেছে এত। তাহলে এখানে বলেনি আমাদের প্রিভিয়াস ভ্যালুটা, আমাদের বলেছে এখন কত। ধরে নিলাম আমি এটার ভ্যালু ছিল এক্স, তারপর আবার এটা 9/10 হয়েছে, আবার 9/10 হয়েছে, কত বছর 3 বছর, তাহলে আবার 9/10 হয়েছে। তো এক্স টাকা 1 বছর অন্তর কি হচ্ছে 9/10, 2 বছরে 9/10, 3 বছরে আবার এটা 9/10। এটার ভ্যালু আমাদের বলে দিয়েছে কত 8748। তো আমরা এটাকে যদি সলভ করি তাহলে আমরা এক্স কত পাবো 8748 ইন্টু 10 গুলো যাচ্ছে ওপরে আর 9 গুলো আসছে কোথায় নিচে। তো সলভ করি, 9 দিয়ে যদি এটা কেটে দিই, 9 9 81, 64, 9 7 63, 18, 9 2 18। আবার যদি কাটি এটাকে 9 1 9 আর 9 8 72, দশমিকে যদি আমরা দুটো সংখ্যা নেই পরে তাহলে 0 দিয়ে বসাতে হবে। তারপর 9 দিয়ে কাটলে 108 কে 12 9 108, তো 12 আর 3টে 0 দিয়ে দেবে কত 12,000। তাহলে অ্যান্সার হলো কত আমাদের 12,000। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার এসেছে, তোমরা একবার করে রিভাইজ মারবে, তারপর পরের ক্লাস জয়েন করবে। দেখো 12,000, অপশান সি। 17, কোনো একটি পরীক্ষায় পাস করার জন্য সর্বোচ্চ নম্বরের 36% পেতে হয়। তাহলে সর্বোচ্চ নম্বরের কত পার্সেন্ট পেলে পাস করি, পাস ভ্যালু হচ্ছে 36%। ওকে, তাহলে যদি 100% হয়, যদি 100 হয় আমার সর্বোচ্চ নাম্বার টোটাল, তাহলে 36 পেলে আমি পাস করে যাব, তাই তো। এবার বলেছে একজন ছাত্র 113 পেয়েছে,
এবং 85 নম্বরের জন্য ফেল করে গিয়েছে। কোনো ছাত্র 113 পেয়েছে এবং সে 85 নম্বরের জন্য ফেল করে গিয়েছে, মানে কি, যদি সে 85 নম্বর আরো পেয়ে যেত তাহলে সে নিশ্চয়ই পাস করে যেত, তাই তো? 113 পেয়েও যদি 85 নম্বরের জন্য ফেল করে যায়, তার মানে হচ্ছে সে 113 সাথে যদি আরো 85 নাম্বার পেয়ে যেত, তার মানে সে পরীক্ষায় পাস করে যেত। আর পাস করার পার্সেন্টেজ কত? 36% পেলেই পাস করতো। তার মানে 36%-এর ভ্যালুটাই কত আমাদের? 113 প্লাস 85। এখান থেকে আমরা পাবো কত? 5 3 8 আর 8 11 98। তাহলে এই 198 হচ্ছে 36%-এর ভ্যালু। তাহলে 100% কত হবে? 198 যদি 36% হয়, 100% ইন্টু 100, কাটাকাটি করে দেই। 6 6 36, 6 3 18, 6 3 18, 3 2 6, 3 11 33, 2 50 100। তো 11 আর 50 গুণ করলে কত পাবো আমরা? 11 5 55 আর 0 5 5 0, আমাদের অ্যান্সার হয়ে গেল 550। ওকে, তো কি করলাম আমরা? বলেছে আমাদেরকে একটি পরীক্ষায় পাস করার জন্য সর্বোচ্চ নম্বরে 36% পেতে হবে। একজন ছাত্র পেয়েছে কত? 113, এবং সে ফেল করে গেল কত নম্বরের জন্য? 85 নম্বর। তাহলে সে যদি 113 সাথে আরো 85 নম্বর পেয়ে যেত, তার মানে তাহলে সে পাস করে যেত। তো 113 সাথে 85 যোগ করে দিলে আমরা পাই কত? 198। এই 198 কতর ভ্যালু? 36%-এর ভ্যালু, কারণ 36% পেলেই পাস করে যায়, তাই তো? তাহলে 198 যদি আমার 36%-এর ভ্যালু হয়, টোটাল নাম্বার সর্বোচ্চ নম্বর চেয়েছে আমাকে কত? 100। এটা সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 550। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বি 550 আমাদের অ্যান্সার হলো। নেক্সট 18, একজন ছাত্র একটি পরীক্ষায় 20% নম্বর পায় এবং 30 নম্বরের জন্য অকৃতকার্য, মানে কি, ফেল হয়ে যায়। তো 20% নম্বর পাচ্ছে এবং ফেল করে যাচ্ছে কত নম্বরের জন্য? তাহলে পাসিং যে নাম্বারটা সেটা কত? 20%। 20% ফেল করে গেছে 30 নম্বরের জন্য, তাহলে সে যদি আরো 30 পেত তাহলে সে পাস করে যেত নিশ্চয়ই। 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে যায়, তাহলে 20%-এর সাথে যদি সে আরো 30 নম্বর পেয়ে যেত তাহলে সে পাস করে যেত। তাহলে পাস নাম্বারটা কত? 20% প্লাস 30। আরেকবার বলেছে যে অপর একজন ছাত্র সে 32% নম্বর পায় এবং 5 নম্বরের থেকেও সে 42 নম্বর বেশি পেয়ে যায়। তাহলে পাস নাম্বারটা এখান থেকে আমরা কত পাচ্ছি? সে 32% পেয়েছে এবং 5 নাম্বারের থেকেও 42 নম্বর বেশি পেয়েছে। তাহলে সে যদি 42 নাম্বার কম পেত, তাহলে সে একদম 32% পেয়ে যদি সে 42 নাম্বার কম পেত, তাহলে সে পাস করতো, কোনো নাম্বার বেশি পেত না, মাথায় মাথায় পাস করতো। তাহলে 20% পেয়ে যদি সে 30 নাম্বারের জন্য অকৃতকার্য হয়, তার মানে পাস মার্ক হচ্ছে 20%-এর থেকে 30 বেশি। আর 32% পেয়ে যদি সে 42 নাম্বার বেশি পায়, তাহলে পাস নাম্বারটা যেটা সেটা হচ্ছে 32%-এর থেকে 42 কম। তাহলে এখানে গ্যাপটা কত হচ্ছে বলো তো? দেখো, এখানে যদি পাস নাম্বার হয়, কেউ একজন 20% পেয়েছে, এই 20% পাওয়ার পরও তাকে পেতে হতো আরো কত? 30, তবে সে পাস করতো। আরেকজন 32% পেয়েছে, এই 32% পেয়ে সে কি করেছে? 42 নাম্বার বেশি পেয়ে গেছে। তাহলে এই 20% থেকে 32%-এর টোটাল গ্যাপ কত? 12%। এই 12%-এর নাম্বারের গ্যাপ কত? প্লাস 30, আর এখান থেকে 42, তো 30 42 72। তাহলে 12%-এর ভ্যালু আমরা এখান থেকে পেলাম কত? 72। এখান থেকে আমরা 20% বের করতে পারি, কারণ 20% চেয়েছিল এখানে। 20% 32% যে কোনো একটা দিয়েই করতে পারি, কারণ চেয়েছে শতকরা পাস নম্বরটা কত। তো দেখো, আমরা এখান থেকে আরো একটা পদ্ধতিতে করতে পারি, সেটা আমি পরে দেখাচ্ছি। তোমাদের যাতে সহজ হয় আমি আগে 100% বের করে দেখাচ্ছি। তো 100% কত হয়? 72/12% ইন্টু 100। আচ্ছা, 20 দিয়েই করাচ্ছি। দেখো, 20% আমি বের করে দিলাম, 100 না বের করে 20% বের করছি। তাহলে এটা কত হচ্ছে? 72 যদি 12 হয়, 20 কত? তো 4 দিয়ে কেটে দিলাম, 4 3 12, 4 5 20, আর 3 দিয়ে কাটলে 24 3 72, 24 5 120। তো 120 যদি পাই, 20%-এর ভ্যালু তাহলে কত পেলাম আমি? 120। পাস নাম্বার কত তাহলে? 120 প্লাস 30 কত? 150। 150 পেলে কেউ পাস করে, এটা শতকরা কত? 150। টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার 100% যদি বের করি আমি, কত হবে? দেখো, 20%-এর ভ্যালু কত? 120। 20%-এর ভ্যালু হচ্ছে আমার 120। তাহলে 100% কত? 20 5 100 আর 5 120 600। তাহলে 150/600% ইন্টু 100।
তাই তো 0,0,0,0 6 দিয়ে কাটলে 25 6 150, 25% আমাদের শতকরা ভ্যালু বেরাচ্ছে। এবার এটা আমরা আরো সহজে কিভাবে করতাম দেখো, আমাদের বলে দিয়েছিল যে 72 নাম্বার যেটা সেটা কি 12%। এবার এখানে চেয়েছিল কি, এখানে বলেছিল যে 20%-এর সাথে যদি আমি 30 বেশি পেতাম তাহলে পাস করে যেতাম। তো 72 যদি 12% হয়, 30 কত পার্সেন্ট বের করে নিই। 72 বলেছে 12%, তাহলে 30 কত পার্সেন্ট, 12 বলেছে 12% হচ্ছে 72, তো 30 কত, 12 6 72, 6 5 30, তার মানে 30 হচ্ছে আমার 5%-এর ভ্যালু। তো আমি আগে 20% পেয়েছিলাম, তার সাথে 5% যদি পেয়ে যেতাম তাহলে 5 নাম্বার হয়ে যেত। তো 20 আর 5 যোগ করলে কত হয় 25%, এখান থেকে অ্যান্সার আসতো। এবার এটা একটু কঠিন হবে বলে আমি তোমাদের 100% দিয়ে সলভ করে দেখিয়ে দিয়েছি। যারা বুঝতে পারোনি আরেকবার রিপিট করবে, আশা করি বুঝতে পারবে। চলো, এরকম কোশ্চেন আরও আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো এটার অ্যান্সার হলো অপশান এ 25%। নেক্সট 19 বলেছে একটি পরীক্ষায় একজন ছাত্র প্রথম পত্রে মোট 180 নম্বরের মধ্যে, তাহলে প্রথম পত্রে ছিল আমার মোট 180 নাম্বার, যার মধ্যে সে পেয়েছে 30% নাম্বার। 180 30% মানে কত, আগেই বলেছি 100 যদি করি আমি, 0 0 কেটে গেল, 18 দিনে 54 সে ফার্স্ট পেপারে পেয়েছে। যদি তাকে সর্বমোট গড়ে 50% পেতে হয়, তাকে গড়ে পেতে হয় 50%, তাহলে দ্বিতীয় পত্রে মোট ছিল 150 নাম্বার, দ্বিতীয় পত্রে মোট ছিল 150 নাম্বার, এর মধ্যে তাকে কত শতাংশ পেতে হয়। দেখো টোটাল কত, 180 আর 150 যোগ করলে 330। এবার 330-র 50% কত হয়, 330-র 50% মানে কি বাই 2, 50% মানে 1/2, 50% হাফ করে দিলে কত হয় 165, তাই তো 165। তাহলে তাকে টোটাল পেতে হবে কত 165। এবার ফার্স্ট পেপারে সে পেয়ে গেছে কত 54, ফার্স্ট পেপারে সে 54 পেয়ে গেছে, তাহলে দ্বিতীয় পেপারে কত পেতে হবে, তাহলে 1 আর 11 111, তাহলে এখানে তাকে পেতে হচ্ছে 111, কতর মধ্যে 150-এর মধ্যে, পার্সেন্ট কত হচ্ছে 111/150 ইন্টু 100, 25 4 100, 25 6 150, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 37 3 111, আর 2 2 4, 37 ইন্টু 2 74% আমার অ্যান্সার এখান থেকে পেয়ে যাবো আমরা। আমি আবার একবার রিপিট করছি, অঙ্কটা ভালো করে দেখবে। বলেছে একটি পরীক্ষায় একজন ছাত্র প্রথম পত্রে মোট 180 নম্বরের মধ্যে 30% নম্বর পায়। যদি তাকে সর্বমোট গড়ে 50% নম্বর পেতে হয়, তাহলে দ্বিতীয় পত্রের মোট 150 নম্বরের মধ্যে তাকে কত শতাংশ নম্বর পেতে হবে। তো একটি পরীক্ষায় একজন ছাত্র প্রথম পত্রে মোট 180 নম্বরের মধ্যে পেয়েছে 30%। তো 180 নম্বরের 30% মানে কত 54, 180-র 30% মানে কত 0 0 0 0 18 3 54, 54। এটা আমাদেরকে সাথে সাথে আনতে হবে, এত ক্যালকুলেশন করলে পরীক্ষায় পাস করা চাপের হয়ে যাবে। তো 180-র 30% মানে হচ্ছে 54। আর বলেছে কত সর্বমোট 50% পেতে হয়। সর্বমোট কত নাম্বার 330, কোথা থেকে পেলাম আমরা 180 আর 150 দুটো পেপার যোগ করলে কত পেলাম 330। এই 330-র 50% কত হয় 50% মানে বাই 2, 330-কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা 165। এবার সে প্রথম পত্রে পেয়েছিল কত 54, তাহলে দ্বিতীয় পত্রে কত পেতে হবে -54 করলে কত পাবো 111, তাহলে দ্বিতীয় পত্রে তাকে পেতে হবে 111, শতকরা কত 111 কতর মধ্যে 150-র মধ্যে ইন্টু 100। তো এখান থেকে কাটাকাটি করে পেলাম আমরা কত 74%। আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান এ 74%, 19 অপশান এ 74%। যারা বুঝতে পারোনি আবার একবার দেখবে, আশা করি বুঝতে পারবে। তো অপশান এ 74%। নেক্সট 20, এটা আমাদের আজকের শেষ প্রশ্ন। দেখো একজন ব্যক্তি প্রতি মাসেই 3500 টাকা খরচ করে এবং তার আয়ের 12.5%, 12.2% সঞ্চয় করে। দেখো এটা সেভিং, আর যেটা ইনকাম হয় আমাদের ইনকাম দুটো ভাবে যায়, কি কিছু আমরা খরচা করি এক্সপেন্স করি এক্সপেন্ডিচারে যায়, আর কিছু আমরা সেভিং করি, তাই তো। এবার বলেছে যে সঞ্চয় করে কত 12.5%। এবার 12.5%-এর ভ্যালু আমরা খুব ভালো করে জানি, সেটা কি 1/8। তো ব্যক্তিটা 8 ভাগের যদি 1 ভাগ সঞ্চয় করে তাহলে কত ভাগ খরচা করে, নিশ্চয়ই 7 ভাগ, তাই তো। যদি 8 টাকা আয় করে সে 1 টাকা সঞ্চয় করে তাহলে সে খরচ করে কত 7 টাকা, তাই তো।
কিন্তু এই 7-এর অ্যাকচুয়াল ভ্যালু আমাদের কত বলে দিয়েছে 3,500 টাকা। এই 7-এর অ্যাকচুয়াল ভ্যালু বলেছে 3,500 টাকা। তাহলে আমাকে বলেছে তার টোটাল মাসিক আয় কত, মানে 8-এর ভ্যালু আমাকে চেয়েছে। তো যদি 7-এর ভ্যালু 3,500 হয়, কত গুণ করছি 500 গুণ করছি, তাহলে 8-এর ভ্যালু কত হবে 500 গুণ করব 4,000 টাকা। তাহলে বলেছে কি 3,500 যদি 7-এর ভ্যালু হয়, 8-এর ভ্যালু কত 7, 500, 4,000 টাকা। এইভাবে পেলাম আমরা কত 4,000 টাকা। তো অ্যান্সার হচ্ছে কত অপশান সি 4,000 টাকা। আমি আবার একবার রিপিট করছি কোশ্চেনটা দেখো। একজন ব্যক্তি প্রতি মাসে 3,500 টাকা খরচ করে এবং তার আয়ের 12.5% সঞ্চয় করে, তাহলে তার মাসিক আয় কত? তো ইনকাম আমাদের দুটো পাশে যায়, দুটো পারপাসে। কি কোথায়? একটা হচ্ছে আমরা সেভিং করি আর একটা আমরা এক্সপেন্স করি। এবার সেভিং বলেছে কত 12.5%। 12.5% আমরা জানি 1/8। তো কোনো ব্যক্তি যদি 8 টাকা আয় করে, সে 1 টাকা সেভ করে। তো 1 টাকা সেভ করলে সে খরচ করে কত টাকা 7 টাকা। বা 7-এর ভ্যালু আমাদের বলে দিয়েছে কত 3500, আর বলেছে মাসিক আয়, মাসিক আয় কত 8 টাকা। তো যদি 3500 7-এর ভ্যালু হয়, 8-এর ভ্যালু কত হয়, তাহলে সলভ করে দেখলাম আমরা 4,000 টাকা। তাহলে অ্যান্সার হলো আমাদের অপশান সি 4,000। ওকে, চলো এখানেই আমরা শেষ করছি আমাদের আজকের পার্সেন্টেজের তৃতীয় ক্লাস। যারা বুঝতে পারোনি, কোনো ডাউট থাকলে টেলিগ্রাম গ্রুপে তোমাদের ডাউটগুলো জিজ্ঞাসা করবে, ওখানে তোমাদের সলিউশনগুলো দেওয়া হবে। ওকে, চলো ভিডিও ভালো লাগলে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে, শেয়ার টেয়ার করতে থাকবে। চলো শেষ করছি আমাদের পার্সেন্টেজের তৃতীয় ক্লাস।